সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুক্র। শুরুতেই শিরোনাম। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী। দেশের কল্যাণে সর্বোচ্চ দেয়ার প্রত্যয়। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকার বদ্ধপরিকর, জানালেন প্রধানমন্ত্রী। দ্রুতই বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন, আশা ভারতের রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা। জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের উৎসবে মেতেছে দেশ। অপ্রাপ্তি থাকলেও অর্জন অনেক, বলছেন সাধারণ মানুষ। এখনও রাজনীতিবিদদের মধ্যে বিদ্যমান মতভিন্নতা। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। আমাদের দুর্ভাগ্য আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয় ৭১,০০০ কোটি টাকা। জিএফআই এর নতুন তথ্য। আমদানি রপ্তানির হিসাব গোপন করে চলে মানি লন্ডারিং। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। সুস্থ আছেন স্কোয়াডের অন্যরা। বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের অনুশীলন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো এরপরে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানের শপথ পাঠে তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। বলেন, বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। উৎসবটা বিজয়ের 50 বছর উদযাপনের, তাই আয়োজনটাও ছিল অন্যরকম। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শপথ বাক্য পাঠ করাবেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই উৎসবে যোগ দিতে আগে থেকেই প্রস্তুতি নেয় সারা দেশের মানুষ। বিকেল 4:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মেলান সারা দেশের নানান শ্রেণী পেশার মানুষ। শপথের আগে বঙ্গবন্ধু তনয়া বলেন, জাতির পিতা 7ই মার্চের ভাষণ দেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করে, আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে 25 মার্চ রাতেই। আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আনকোট। প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য শেষে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা এবং উপজেলা থেকেও সাধারণ মানুষ যোগ দেয় এই শপথ অনুষ্ঠানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে
বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠা করেছে বলে শপথে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। শপথ শেষে বিজয়ের এই দিনে সকল মুক্তিযোদ্ধা এবং দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যাবে দেশ, আর বাংলাদেশের অবস্থান আর অগ্রযাত্রা দ্রুতই সোনার বাংলা বাস্তবায়ন করবে বলে আশাবাদী ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেজন্য সবাইকে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। বিজয়ের 50 বছরে এই বিশেষ আয়োজনের প্রতিপাদ্য মহাবিজয়ের মহানায়ক। ৭১-এ জীবন বাজি রাখা স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু। সম্মানিত অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি। তিনি জানান, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মকাণ্ড তাকেও অনুপ্রাণিত করেছে। বক্তৃতায় বাংলাদেশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, আগামীতে আরও দৃঢ় হবে দুদেশের সম্পর্ক। Deep friendship based on mutual respect, sovereign equality. আমাদের দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব, সমতা ও শ্রদ্ধাবোধের। ভবিষ্যৎ যোগাযোগ বা কানেক্টিভিটির নতুন যুগে প্রবেশ করব আমরা। বাংলাদেশ যেভাবে এগুচ্ছে তাতে সোনার বাংলা প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। Accelerate the process of achieving a Sonar Bangla in the shortest possible period of time. ৭১-এর ভূমিকার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশের মানুষকে তাগিদ দেন নিজেদের ভুল শুধরে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার। সময় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তা কতটুকু অর্জিত হয়েছে তার হিসাব মেলানো। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকল ক্ষেত্রে নীতি নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। বঙ্গবন্ধুর কূটনৈতিক দর্শন উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশের সাথেই শত্রুতা নেই বাংলাদেশের। আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখছি, যেটা জাতির পিতা আমাদের পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই পররাষ্ট্র নীতি নিয়েই সকলের সাথে বন্ধুত্ব রেখেই আমাদের দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল রেখেছি। শেখ হাসিনা জানান, সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তার সরকার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন পুরো আয়োজনে। বঙ্গবন্ধু বাংলার মানুষ। এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব বক্তব্য রাখেন। মুজিব চিরন্তন, শ্রদ্ধা স্মারক। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা। রক্তক্ষয়ী যুদ্ধ আর ৩০ লাখ বীর শহীদের প্রাণের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। বিজয়ের দিনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ 9 মাসের যুদ্ধে ঝরেছে লাখো প্রাণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ সেই অকুতভয় বীর শহীদদের আজ শ্রদ্ধা জানানোর দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দেন স্মৃতিসৌধের বেদিতে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তারা সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া বীর সেনানীদের প্রতি। শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ সময় দেয়া হয় গার্ড অফ অনার। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। এরপর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এ সময় তার পাশে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। কোভিড-19 সতর্কতা মেনে শ্রদ্ধা নিবেদনের আয়োজন সীমিত রাখা হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। জন্মের পর থেকেই নানা ঘাত প্রতিঘাত এসেছে, তবুও অদম্য শক্তি নিয়ে দক্ষিণ এশিয়ার ছোট্ট জনবহুল এই দেশটি এগিয়ে চলেছে অর্থনৈতিক মুক্তির দিকে। বিজয়ের 50 বছরে বাংলাদেশ শ্রদ্ধা জানাই সেই সূর্য সন্তানদের যারা জীবন দিয়ে এনে দিয়েছেন স্বাধীনতা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও কুচকাওয়াজ উপভোগ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছাড়াও 3 দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা এই আয়োজনে অংশ নেন। বিমান বাহিনীর ফাইটারের ব্যতিক্রমী কসরত মুগ্ধ করে সবাইকে। বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের 50 উপলক্ষে আয়োজিত বিশেষ প্যারেডে 1000 ফিট ওপর থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে সালাম জানান বিমান বাহিনীর সদস্যরা। অত্যাধুনিক বিমানগুলো দিয়ে প্রদর্শিত হয় ভার্টিক্যাল রোল, লো লেভেল অ্যারোবেটিক্স। আরও ছিল দক্ষ পাইলটের দ্বারা রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক বিভিন্ন কৌশল। দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। এর আগে বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কিছু পরেই আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্যারেড অধিনায়কের আমন্ত্রণে বিশেষ প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আনুষ্ঠানিকতার পর শুরু হয় মার্চ পাস্ট, যাতে অংশ নেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট। বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ প্যারেডে অংশ নেয় 3টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর মাঝে ভারতের 122 জন, ভুটানের 35 জন এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীর 35 জন সদস্য অংশ নেন। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুতই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, এমনই আশা প্রকাশ করেন প্যারেডে অংশগ্রহণকারী সকলে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতেও পরস্পর বিপরীতমুখী অবস্থান দেশের রাজনৈতিক দলগুলোর। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে এখনও নানামুখী ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা, আর বিএনপি মহাসচিব বলছেন এতদিন পরও বিজয়ের স্বাদ পায়নি দেশের মানুষ। বিজয়ের 50 বছর উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল 10টার কিছু আগে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। তার দাবি, এখনো অধরা রয়েছে বিজয় ও স্বাধীনতার চেতনা। আমাদের স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবার। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি।
এর আগে জাসদ জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা শ্রদ্ধা জানান। কারো মতে 50 বছরে প্রত্যাশা প্রাপ্তির ফারাক বেড়েছে অনেক গুণ, আবার কারো দাবি ঠিকই আছে দেশের গতিপথ। যেটা অর্জন ছিল স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, স্বাধীন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কেড়ে নিয়েছে এই যারা ক্ষমতা আছে 50 বছরে। স্বাধীন বাংলাদেশের 50 বছরের বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বাবলম্বী হয়ে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে হাঁটতে শিখেছি। রাজনৈতিক নেতাদের প্রত্যাশা, নানা সংকট আর সম্ভাবনার মধ্যে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ। যেসব রাজনৈতিক দলের নেতারা এখানে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তারা প্রত্যেকেই নিজের দল ও আদর্শের ভিত্তিতে বিজয়ের 50কে মূল্যায়ন করেছেন। তবে প্রায় সবাই বলেছেন, যদি স্বাধীনতা তথা বিজয়ের প্রকৃত চেতনাকে বাস্তবায়ন করতে হয়, তবে বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরও বহু পথ। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারাও। তারপর তারা চলে আসেন ধানমন্ডির 32 নম্বরে। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। আজকে স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌঁছাতে পারব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সব শ্রেণী, পেশা ও বয়সের মানুষ শ্রদ্ধা জানান বীর শহীদদের। বিজয়ের আনন্দে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সবার মাঝে। 50 বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশার কথাও জানায় সাধারণ মানুষ। সুশাসন নিশ্চিতের পাশাপাশি নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য কমানোর দাবি জানান তারা। বাংলার জমিনে লাল সবুজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল দখলদার হানাদার মুক্ত করে। 50 বছর আগে বীর সন্তানেরা বিচরণ করেছিলেন বিজয়ীর বেশে। সেই বিজয় আর শহীদ নির্যাতিতদের আত্মত্যাগের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধায় অবনত জাতি। কুয়াশা মাখা ভোরেই হাজারো মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজির হন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্মৃতিসৌধের বেদিতে জানান শ্রদ্ধা। অনেক শিশু বাবা মায়ের হাত ধরে আসে স্মৃতিসৌধে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন পূর্বপুরুষদের বীরত্ব আর আত্মত্যাগ। সাধারণের কাছে মুক্তির আনন্দই সবচেয়ে বড় বিজয়। আবার পরের জেনারেশন যেন এই দেশকে সেবা করে যেতে পারে তাদের যাবতীয় মেধা, মনন এবং শক্তি দিয়ে। সুস্থ, সুন্দর, স্বাভাবিক রাষ্ট্রের জন্য যাতে আমরা খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। বঙ্গবন্ধু যেভাবে স্বাধীন করছে সেভাবে আমরা বুক ফুলিয়ে এবং মাথা উঁচু করে এই বাংলার এবং বিশ্ব দরবারে এই বাংলাদেশকে আমি দেখতে চাই। 71-এ দেশকে শত্রুমুক্ত করাই ছিল মূল লক্ষ্য। তাদের স্বপ্ন ছিল নতুন রাষ্ট্র হবে সমতা ভিত্তিক। তাদের সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো 50 বছরে, কতটুকুই বা এখনো অপ্রাপ্তির খাতায়। আমরা স্বাধীনতা ভোগ করবো, হ্যাঁ, গণতান্ত্রিকভাবে সেটা ভোগ করার জন্য আমরা করছি, মুক্তিযুদ্ধ করছি। দেশ তো পাইছি, কিন্তু আমরা তো ওই যে মুক্ত করতে পারি নাই। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকতো, সঠিক নেতৃত্ব যদি থাকতো, তাহলে হয়তো মানুষের যে সঠিক যে প্রত্যাশা সেটা পূরণ হতো। ধর্ম, জাতিগোষ্ঠী, ধনী গরিব কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল 71-এ। রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিও হবে বৈষম্যহীন। বিজয়ের 5 দশক পর এসে কিছু প্রত্যাশা পূরণের আশাবাদ জানায় নতুন প্রজন্ম। আমাদের বেকারত্ব যাতে আর একটু হ্রাস পায়, আমরা যাতে সবাই কর্মঠ জায়গায় পৌঁছাইতে পারি, এই জায়গার দিকটা আরও ডেভেলপ হলে আমরা তরুণ যারা প্রজন্ম আসছি আমরা আরও বেশি স্যাটিসফাই হতে পারবো। স্বাধীন মত প্রকাশের যে আমাদের যে পরিবেশটা, সেটা যাতে আরও ভালো মতো তৈরি হয়, সেটাই আমরা চাইব। যে অধিকার, প্রত্যেকটা অধিকার আমরা সঠিকভাবে পাবো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান সাধারণ মানুষেরা। বলেন, 71-এর ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। যদিও রাষ্ট্রের বয়স হয় না, তবুও 50 বছরের টকবগে বাংলাদেশ অর্থনীতি, অবকাঠামো খাতে সাফল্য অর্জন করেছে।
কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতে সাফল্য এখনও পুরোপুরি ধরা দেয়নি। এসব খাতে সাফল্যের পাশাপাশি বাংলাদেশ হয়ে উঠবে স্বপ্নের সোনার বাংলা, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। শাকিল হাসান, যমুনা নিউজ, সাভার, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশ গণতন্ত্র হারিয়েছে, নেই কোনো নির্বাচন ব্যবস্থা, জনগণের ভোটের অধিকার। সকালে বিজয় দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে বিজয়ের ৫০ বছর পালন করছে জাতি। বর্তমানে ফ্যাসিবাদী সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। মিথ্যা মামলায় ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ার তীব্র নিন্দা জানান তিনি। বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জার। সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশে জনগণকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দুর্বল নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে উত্তরায় বঙ্গবন্ধু মঞ্চে বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জিএম কাদের বলেন, স্বাধীনতার পরে যারাই নেতৃত্ব দিয়েছে কেউই জনগণের কথা চিন্তা করেনি। শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছে তাদের সেই ত্যাগের মূল্যায়ন হয়নি। স্বাধীনতার মূল চেতনায় এগিয়ে গেলে শোষণ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠা সম্ভব বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতিগতভাবে আমাদের দুর্বলতা ছিল, নেতৃত্বের দুর্বলতা ছিল। আমাদের হয়তো যারা এসব কাজে দায়িত্ব নিয়েছিলেন তারা সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারিনি। যতটুকু করা দরকার ছিল ততটুকু হয়তো পারিনি। আমরা আশা করছি যে সামনের দিনগুলিতে শুভ দিন আসবে এবং দেশের মানুষ সত্যিকার অর্থেই বৈষম্যহীন এবং একই সঙ্গে একটা সুন্দর শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানের মালবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার সাথে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কবুতর ও বেলুন উড়িয়ে দেশের সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় সালমা ইসলাম বলেন, তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে। ৭১-এর চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যাদের জন্য এই বিজয় পেয়েছি তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা। আজকের এই দিনটাতে বিজয়ের শুভেচ্ছা এবং যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি। যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মের জন্য আহ্বান রইল, তারা যেন দেশের জন্য ওদের মতো কাজ করে যায়। আজকে আমরা কত আনন্দ করছি, কিন্তু তার পাশাপাশি কত বেদনা, কত মা বোনকে আমরা হারিয়েছি, তারা শহীদ হয়ে গেছে। তরুণ ভাইদের বলবো, তোমরা এগিয়ে আসো। আমাদের সবসময় সচেতন থাকতে হবে দেশকে কিভাবে, দেশকে কি দিব, দেশকে যাতে আমরা কিছু দিতে পারি, দেশকে ভালোবেসে দেশকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। অবশেষে ১৪ দিন পর বাবাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সার্জেন্ট মহুয়া হাজংয়ের মামলা নিল বনানী থানা পুলিশ। সন্ধ্যায় সড়ক পরিবহন আইনে মামলা রেকর্ড করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের ডিসি আসাদুজ্জামান। অভিযুক্তদের নাম ঠিকানা থাকলেও মামলায় অজ্ঞাত ৩ জনকে আসামি দেখানো হয়েছে। গত ২ ডিসেম্বর মধ্যরাতে বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে রাস্তা পার হচ্ছিলেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মনোরঞ্জন হাজং। হঠাৎ বেপরোয়া গতির একটি BMW গাড়ি চাপা দেয় তাকে। গাড়িটি চালাচ্ছিলেন একজন বিচারপতির ছেলে সাইফ হাসান, সাথে ছিলেন সাইফের স্ত্রী অন্তরা হাসান ও বন্ধু রোয়াদ। পথচারীরা তাদের ধরে থানায় সোপর্দ করলেও পরে ছেড়ে দেয়া হয়। মামলা করতে গেলে গ্রহণ করেনি পুলিশ। গাড়ি চাপায় গুরুতর আহত মনোরঞ্জন হাজং এখন বারডেম হাসপাতালের ICUতে চিকিৎসাধীন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বিকেল ৫:১৫ নাগাদ দেউলিয়াবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ঝুট গুদামে হঠাৎই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পুড়েছে পাশের আরও ৮টি গুদামও। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি, পাওয়া যায়নি হতাহতের কোনো খবরও।
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে পাচার হয় ৭১,০০০ কোটি টাকার বেশি। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। প্রতিবেদনটিতে ১৩৪ উন্নয়নশীল দেশের গেল ৮ বছরের অর্থ পাচারের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ থেকে কেবল ২০১৫ সালেই পাচার হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি। GFIর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে যমুনা আইডেস্ক। তারা জানিয়েছেন, গত ৩ বছর জাতিসংঘকে আন্তর্জাতিক বাণিজ্যের তথ্যই দিচ্ছে না বাংলাদেশ। বিশ্বজুড়ে প্রতিবছর অর্থ পাচারের চুলচেরা বিশ্লেষণ তুলে ধরে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। ১ দশক ধরে কাজটি করছে তারা। সবশেষ যে প্রতিবেদন প্রকাশ হলো তাতে ১৩৪ উন্নয়নশীল দেশের ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অর্থ পাচারের তথ্য উঠে এসেছে। GFI বলছে, উন্নয়নশীল দেশ থেকে বেশি অর্থ পাচার হয় আমদানি রফতানি পণ্যের প্রকৃত দাম গোপন করে। বাংলাদেশের ব্যবসায়ীরা ২০১৫ সালে বিদেশে পণ্য কেনাবেচার যে খতিয়ান দিয়েছেন তার ১৮%ই ভুয়া। আমদানিতে বেশি আর রফতানিতে কম দেখিয়ে ওই বছর গায়েব করা হয়েছে $১,১৮৭ কোটি, যা ১ লাখ কোটি টাকার বেশি। আমদানির সময় ভাউচারে দাম বেশি দেখিয়ে এবং রফতানির সময় দাম কমানোর মাধ্যমে মূলত অর্থ পাচার করা হয়। এভাবে অর্থ পাচারের পরিমাণ সময়ের সাথে সাথে বেড়েছে বাংলাদেশে। GFIর হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ৬ বছরে মোট $৪,৯৬৫ কোটি পাচার হয়েছে বাংলাদেশ থেকে, স্থানীয় মুদ্রায় যা ৪,২৭,০০০ কোটি টাকার বেশি। এ সময়ে বছরে গড়ে পাচার হয়েছে $৮২৭ কোটি বা ৭১,০০০ কোটি টাকা। বছর বছর বেড়েছে কাগজে কলমের হিসাব আর প্রকৃত আমদানি রফতানির অসঙ্গতি। এবার GFI ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করেছে। করোনা মহামারীর কারণে পরবর্তী বছরগুলোর তথ্য প্রকাশিত হয়নি, তবে বাংলাদেশের তথ্য আছে ২০১৫ সাল পর্যন্ত। তাদের দাবি, জাতিসংঘকে টানা ৩ বছর আন্তর্জাতিক বাণিজ্যের তথ্য দেয়নি বাংলাদেশ। এবারের প্রতিবেদনে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থ পাচারের তথ্য উল্লেখ করা হয়েছে, কিন্তু জাতিসংঘকে ৩ বছর তথ্য না দেয়ায় এর পরের বছরগুলোতে অর্থ পাচারের কি অবস্থা সেটি আমরা জানি না। এ প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে চীন থেকে, এরপরই আছে পোল্যান্ড, মেক্সিকো, ভারত এবং রাশিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে মহান বিজয় দিবসের ৫০ বছর পালিত হয়েছে। বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণের। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। ভারতে রাষ্ট্রায়ত্ত ২টি ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে ধর্মঘট পালন করছেন দেশটির সব ব্যাংক কর্মী। আজ শুরু হওয়া ধর্মঘট কালও চলবে। ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি গ্রাহক। আন্দোলনকারীরা জানান, জরুরি প্রয়োজনে অনলাইনের পাশাপাশি বিভিন্ন হাসপাতালের শাখাগুলো খোলা রয়েছে। চলতি শীতকালীন অধিবেশনে ভারতের অর্থমন্ত্রী ২টি ব্যাংককে বেসরকারীকরণের ঘোষণা দেন। এরপরই সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ব্যাংক কর্মীদের বিভিন্ন সংগঠন। এছাড়া এই সিদ্ধান্তের সমালোচনা করেন অনেক অর্থনৈতিক বিশ্লেষকও। তাদের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি খাতে গেলে স্বল্প সুদে ঋণ পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা। সরকার দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেন ব্যাংক কর্মকর্তারা। নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতকে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে। তবে বিমানে করোনা আক্রান্ত রোগীর কাছাকাছি থাকা স্কোয়াডের বাকি ৮ সদস্য সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এদিকে নিউজিল্যান্ডে আজ প্রথম মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে বৃষ্টিতে ভেস্তে যায় সেই সেশন। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত করোনা আক্রান্ত হয়েছেন বুধবার। ক্রাইস্টচার্চে প্রাতিষ্ঠানিক করোনা আইসোলেশন সেন্টারে এই লঙ্কান কোচকে সরিয়ে নিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভালো খবর হলো, বিমানে করোনা আক্রান্ত নিউজিল্যান্ড নাগরিকের কাছাকাছি থাকা বাংলাদেশ দলের বাকি ৮ সদস্যের সবাই সুস্থ আছেন। তৃতীয় দফা করোনা টেস্টে নেগেটিভ সনদ পাওয়ায় স্বস্তি এখন টাইগার শিবিরে। তবে তাদের সবাইকে ২১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে।
যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরও 20 তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা 21 তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে। ইনশাল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। রাঙ্গানা হেরাতকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুখবর হলো দলের অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফরা পেয়েছেন মাঠে গিয়ে অনুশীলন করার ছাড়পত্র। বৃহস্পতিবার অনুশীলনের জন্য মাঠে গেলেও বৃষ্টির বাগড়ায় অবশ্য পণ্ড হয়েছে সেশন। শুক্রবার 32 সদস্যের বাংলাদেশ বহরের 23 জন উঠবেন টিম হোটেলে। এখানে একটু বৃষ্টি হয়েছে, আমরা চেষ্টা করতেছি এই বৃষ্টির পরে আমরা কোনো কিছু অ্যাক্টিভিটিস করে আমরা চলে যাওয়ার। তো অনেকদিন পর আমরা বের হয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আজকে আমাদের কিছু ভালো নিউজ আছে এখানে, আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। এদিকে নিউজিল্যান্ডে নিজেদের মতো করে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিজয়ের 50 ম্যাচে সবাইকে শুভেচ্ছা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।